বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশজুড়ে ঝোড়ো হাওয়া ও প্রবল বর্ষণ। কক্সবাজার ও পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ৩ নম্বর সতর্কতা। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। আজও রাতভর অপেক্ষা। মঙ্গলবার দেওয়া হবে ২২ জুনের টিকিট। বৃষ্টি উপেক্ষা করেই বাসের কাউন্টারে ভিড়। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত। ৩ জঙ্গি আটক। নারী ও শিশুসহ ৯ জনের আত্মসমর্পণ। সুইসাইড ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় ৬ নব্বই গ্রেফতার। এবং বিদেশ থেকে আপাতত ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। ৪ লাখ টন আছে পাইপলাইনে। প্রয়োজনে আরও আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। তাদের অভিযোগ, পানি নিষ্কাশনের অধিকাংশ নালা পরিষ্কার না করা এবং মহেশখালে অস্থায়ী বাঁধ অপসারণ না হওয়ায় সামান্য বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হয়। রিপোর্টার কমল দে ও পার্থপ্রতিম বিশ্বাসের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় মোরার রেশ কাটতে না কাটতেই মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সোমবার দুপুরে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেই সাথে ছিল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। জলোচ্ছ্বাসের পর জোয়ারের পানিতে তলিয়ে গেছে সৈকত এলাকার ৪ শতাধিক দোকানপাট ও রাস্তাঘাট। এই অবস্থায় বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খুব কষ্টের ভিতরে আছি। পানির ঢেউর মধ্যে অনেক মালামাল চলে গেছে, অনেক জনের বাকি দোকানগুলো অনেক চলে গেছে আর বাকিগুলো তুলে ফেলছে আর কি। এর আগেও ক্ষতি হয়েছে, এবার অনেক ধরনের ক্ষতি হয়েছে। অনেক তুফান দেখা যাচ্ছে সকাল থেকেই, এখন আরো বেশি। নিম্নচাপের প্রভাবে রোববার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট। পানি না নামায় ২ নম্বর গেট ও চকবাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে আশাবাদী ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ওঠায় দুর্ভোগে পড়েন নগরবাসী। পানি ব্যবসা করা যায় না, পানি বেশি উঠতে থাকে। বাসা থাকতে পারতেছে না, রোডে আসে দাঁড়া রয়েছে, কি করবো? বাসা পানি, খালগুলো পুরো জাম, রোডের সমান সমান। সিটি কর্পোরেশনের লোকজন কি কাজ করে না করে পানি যাইতে পারে না। বাঁধটা ভেঙে দিয়ে ওখানে যদি সুইচ গেট করে দেওয়া দিলে আমরা পানি নিষ্কাশনটা তাতে দ্রুত চলে যায়। এদিকে দুপুরে আগ্রাবাদ এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র। এ সময় জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন তিনি। সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে এটা উদ্যোগ গ্রহণ করেছে এবং আশা করি যে কাজটা আমরা যেভাবে শুরু করেছি এবং পর্যায়ক্রমে এটা আরো বৃদ্ধি করব এবং আগামী বছর এটার একটা ভালো সুফল পাওয়া যাবে। এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ক্লিংকার বোঝাই একটি জাহাজ ডুবির খবর পাওয়া গেছে। এছাড়া আরো 2টি জাহাজ ডুবোচরে আটকা পড়েছে। আবহাওয়া অফিস জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার মধ্যরাতে নিম্নচাপের রূপ নেয়। এতে সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে কক্সবাজারের নিম্নাঞ্চল। প্লাবিত এলাকায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের কারণে কক্সবাজারে রোববার রাত থেকে শুরু হওয়া ঝোড়ো বাতাস ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। সাগরে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে প্লাবিত হয়েছে কক্সবাজার শহরের নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। পানি উঠতে ঘর তো নিয়ে গেলে তো না পারে, উড়ানো তো বাইরে না পারে, দোয়ানা ফেলা যায় না পারে। আগে ধরেন এখানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারতাম, এখন জোয়ার ওঠার কারণে এখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারতেছে, নৌকা নিয়ে চলাচল করতে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরও সমস্যা প্রচুর হয়। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে দ্রুত ডাক্তারখানায় নিয়ে যেতে পারি না। জোয়ারের পানিতে কক্সবাজার শহরের 5টি গ্রামের প্রায় 10,000 মানুষ দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রবল জোয়ারের পানিতে এই এলাকার 5 গ্রামের মানুষ, 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। এখন মানুষ খুব দুর্যোগ অবস্থা মোকাবেলা করছে।
এদিকে ৩ নম্বর সতর্কতা সংকেতের পর সাগর থেকে মাছ ধরার ট্রলার ফেরার পথে ডুবে যায় একটি ট্রলার। স্থানীয়রা ১২ জন জেলেকে উদ্ধার করলেও এখনো নিখোঁজ রয়েছেন ২ জন। ১৩ জন আসছিলাম, ১৩ জন থেকে একজন সরে গেছে আর ১২ জন ওই কেবিল করে চালে ছিলাম। পা ভাঙছে, কেউ পানি খাইছে, জল খাইছে, কেউ কষ্ট পাইছে। কক্সবাজারের বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে টেকনাফ, কুতুবদিয়া, পেকুয়ার অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি প্লাবিত হয়েছে দ্বীপ মহেশখালীর ১৫টি গ্রাম। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে টানা বৃষ্টি, জলাবদ্ধতা আর যানজট, এই ত্রিমুখী সংকটে দিন পার করছেন রাজধানীবাসী। সোমবার কাজের প্রয়োজনে বের হয়ে নগরীতে পড়তে হয়েছে ভোগান্তিতে। বিভিন্ন সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। অফিস থেকে বাসায় ফিরতে গিয়েও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দমকা বাতাস, সেই সঙ্গে টানা বৃষ্টি, তীব্র গরমে স্বস্তির পরশ বুলানোর কথা ছিল যে বৃষ্টির, সেটি যেন রাজধানীবাসীর দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। সোমবার সকালে ঘর থেকে বের হয়ে বিপাকে পড়েন অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ। একে তো বিভিন্ন সড়কে পানি, তার উপর তীব্র যানজটে নাকাল হতে হয় নগরবাসীকে। বৃষ্টিতে ওভারঅল সারা শরীরে ভিজছে, তারপর আসতে হয়েছে আমাকে, যে এক্সাম দিতে হবে, যার কারণে কোনো উপায় নেই। আধা ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, বাসও পাচ্ছি না, এবং বাস পেলে সেখানে সিটও পাওয়া যাচ্ছে না। রাস্তা উন্নয়নের জন্য কাজ চলছে, কিন্তু এখন তো বৃষ্টি, এখন তো রোজার এমনিতেই সমস্যা। 10 মিনিটের রাস্তায় 1-1.5 ঘন্টার উপরে লাগবে। রোববার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে নগরীর কারওয়ান বাজার, মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, বাড্ডা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, মৌচাক, শান্তিনগর, যাত্রাবাড়ি, মগবাজার, মতিঝিল এবং পল্টন সহ পুরান ঢাকার বেশ কিছু সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। প্রধান সড়ক ছাড়াও জলমগ্ন হয়ে পড়ে বিভিন্ন গলিপথ। জলাবদ্ধ এসব সড়ক ব্যবহারে হিমশিম খেতে হয় নগরবাসীকে। এছাড়া খানাখন্দে ভরা রাস্তা পানিতে ডুবে থাকায় এই দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। মেয়রদের যেরকম প্রতিশ্রুতি দিছিল সে অনুযায়ী তো কাজ মনে হয় হয়েছে বলে মনে হচ্ছে না। যেভাবে আমরা জনগণরা সাফার করতেছি। ঢাকা সিটির যে একটা রাস্তা, এখানে কিন্তু রাস্তার এখন পরিবেশ নাই। এখন মনে হয় যে পদ্মা নদী যেরকম ঢেউ হচ্ছে, দেখেন আপনার ফলো করে দেখতে পারতেছেন। তো পানি, কাদা, গর্ত তো আর দেখা যাচ্ছে না, তো পড়ে গেলে তো অনেক সমস্যা হবে অবশ্যই। আবহাওয়া অফিস বলছে নিম্নচাপের প্রভাবে চলমান এই বৃষ্টিপাত মঙ্গলবার বিকেল পর্যন্ত থাকতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি এর প্রভাবে দক্ষিণাঞ্চল সহ উপরের দিকে বৃষ্টি হচ্ছে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে দিনভর চলা বৃষ্টিপাত রাতেও অব্যাহত থাকায় অনেক এলাকার রাস্তায় জমে থাকা পানি ঢুকে পড়ে দোকানপাট ও বাসাবাড়িতে। এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড়। নিউ মার্কেটে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আপটার দ্বিতীয় সংশোধনীর অনুসমর্থনে প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থেকে এই অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আপটার এই সংশোধনী প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। এ সময় বাংলাদেশের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন 2017-এর খসড়াতেও নীতিগত অনুমোদন দেন মন্ত্রিসভা। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানো হয়। আপটার এই দ্বিতীয় সংশোধনীর ফলে সদস্য আপটাভুক্ত দেশগুলোর পক্ষ থেকে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে বিশেষ শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। আগে আপটার পক্ষ থেকে 4,648টি পণ্যের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া গেলেও নতুন সংশোধনীর ফলে 10,677টি পণ্যে ছাড় পাবে বাংলাদেশ। এছাড়া ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয় বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং রূপা হককে অভিনন্দন জানানো হয়। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট টু দি এশিয়া স্পেসিফিক ট্রেড এগ্রিমেন্ট, যেটি আপটার দ্বিতীয় সংশোধনী প্রস্তাব, এটি অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপিত হয়েছে। সেকেন্ড অ্যামেন্ডমেন্টে একটু সুবিধা আমাদের আছে, যেমন ফার্স্ট ইয়াতে ছিল আমাদের যে আমরা 4,648টি পণ্যের শুল্ক সুবিধা পেতাম, আর সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এটি বেড়ে দাঁড়িয়েছে 10,677টি পণ্য। সশস্ত্র বাহিনী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার আয়োজনে
ইফতার আয়োজনে পৌঁছালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ইফতারে অংশ নেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো অনেকে। ইফতারের আগে ঘুরে ঘুরে অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে 4 লাখ টন পাইপলাইনে রয়েছে। প্রয়োজনে আরও আমদানি করা হবে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সচিবালয়ে সোমবার সাংবাদিকদের একথা জানান। খাদ্যমন্ত্রী আরও বলেন, বাজারে চালের কোনো সংকট নেই। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মিল মালিকরা কারসাজি করে চালের দাম বাড়িয়েছে। চলতি বোরো মৌসুমে 1,91,00,000 টন ধান উৎপাদন লক্ষ্যমাত্রা থাকলেও অতিবৃষ্টি ও বন্যায় হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে উৎপাদনের সে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। উৎপাদন ঘাটতি মেটাতে আপাতত 10 লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 4 লাখ টনই পাইপলাইনে রয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। এইবার যে আমাদের ফসল নষ্ট হয়েছে, সংকট না, ঘাটতিটা পূরণ করার জন্য যত প্রয়োজন পড়বে ততই আমরা চাল আমদানি করব। আমরা অলরেডি ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চালের আনার চুক্তি অলরেডি দস্তখত ফাইনাল হয়ে গেছে। থাইল্যান্ডের থেকে, ভারতের থেকে আমরা চাল আমদানি করছি। 4 লক্ষ টন তো অলরেডি আমরা বলতে পারি পাইপলাইনে আছে। এখনই আমাদের টার্গেট 10 লক্ষ টন চাল আমদানি আমরা করব পর্যায়ক্রমে। উৎপাদন ঘাটতির সুযোগ নিয়ে এক শ্রেণীর মিল মালিকের কারসাজিতে চালের দাম বেড়েছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, এবছর চাল সংগ্রহ অভিযানে যেসব মিলার চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইবার হাওর অঞ্চলের ফসলটা নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ব্লাস্ট এবং অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ফসল নষ্ট হয়েছে। এই প্রেক্ষিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, এক শ্রেণীর মিলার আর কিছু মিডিয়া বা পত্রিকা, দেশের প্রতি যাদের ভালোবাসা নাই আমি মনে করব, তারা একটু অতিরঞ্জিত তিলকে তাল করে প্রচার করে বা একটু অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। সংগ্রহ অভিযানে যারা আমাদেরকে চাল দেয় নাই সেই সমস্ত মিল মালিকদের আমরা 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করছি। এদিকে খাদ্যশস্য মজুদের কারণে সুনির্দিষ্ট খাতগুলোতেই খাদ্য বিতরণের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান মন্ত্রী। আমাদের নির্দিষ্ট কিছু খাত আছে, সেই খাতে আমার বছরে 14-15 লক্ষ টন মেট্রিক টন আমার চাল লাগে। আমি কি পুলিশকে খাদ্য দিতে সরবরাহ করতে পারছি না? আমি কি বিডিআরকে খাদ্য সরবরাহ করতে পারছি না? হাওর অঞ্চলে বিজেপ, ওএমএস সেই সমস্ত আমরা বিলি করছি না? জেনারেল মার্কেটের সাথে কোনো সম্পর্ক? জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ এটার সাথে না। তো জেনারেল মার্কেট নিয়ন্ত্রণ তো আমার করার কিছু নাই। বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 5 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। প্রতি 15 দিনের যে রিপোর্ট, সেই রিপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের জন্য রেল আর বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে সোমবার সকাল 8টায় শুরু হয় ট্রেনের টিকিট বিক্রি। প্রত্যাশিত টিকিট হাতে পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন টিকিট প্রত্যাশীরা। অন্যদিকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে টিকিট প্রত্যাশীরা ভিড় করেন। কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল 8টা বাজতে না বাজতেই দীর্ঘ লাইনে সারিবদ্ধ সবাই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে শুরু হলো এবারে ঈদ উল ফিতরের টিকিট বিক্রি। আর তাই তো টিকিট নামের সোনার হরিণ হাতে পেয়ে উচ্ছ্বাস যেন বাদ ভাঙা। 21 জুন বুধবারের টিকিট বিক্রির কারণে ছিল না তেমন ভিড়, তাই ছিল না খুব বেশি অভিযোগও। তবে শীততাপ নিয়ন্ত্রিত টিকিট না পেয়ে ক্ষোভ ছিল কারো কারো। এখন অনেক আনন্দিত যে বলার শেষ নাই। সবার সঙ্গে বাড়িতে যে ঈদ করবো ভাবতেই পারিনি যে আজকে একটু লেট করে আসছিলাম, যে এত তাড়াতাড়ি টিকিট পেয়ে যাব, কিন্তু পেয়ে গেছে। অনেক পরিশ্রমের পরে টিকিট পেলাম, অনেক আনন্দ লাগতেছে। সারা রাত দাঁড় করার পরে টিকিট পাইছে, এই জন্য অনেক আনন্দ লাগতেছে নিজেকে। এসি টিকিট নাই, 21 তারিখের টিকিট পেয়েছিলাম সুন্দরবন আসে দিনে, সেটা রাতেও নাই দিনেও নাই। রেলের মহাপরিচালক জানালেন, কোটার ফাঁদেই শেষ হয়ে যায় এসি টিকিট। তাছাড়া বাড়তি চাপ সামলাতে 2টি বিশেষ ট্রেনের শিডিউল পরিবর্তনের কথাও জানান তিনি। আমাদের মাঠ পর্যায় থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে 22 তারিখে ছুটি থাকবে। 22 তারিখে ছুটি থাকার কারণে এই যাত্রীর চাপ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলগামী 2টা স্পেশাল ট্রেন, এটা আমরা 23 তারিখের পরিবর্তে 22 তারিখেও শিফট করে নিয়ে আসবো। আমরা সকল ট্রেনগুলো সঠিক সময়ে ছাড়বো এবং গন্তব্য পৌঁছানোর চেষ্টা করব,
যাতে যাত্রী সাধারণদের রাস্তায় কোনো কষ্ট না হয়। এদিকে বাসের আগাম টিকিটে রয়েছে বাড়তি চাপ। যে কোনো দিনের টিকিট পাওয়ায় প্রথম দিনেই কাঙ্ক্ষিত টিকিট নিতে হাজির যাত্রীরা, আর টিকিট হাতে পেয়ে যেন আনন্দ বাঁধভাঙা। তবে লাইনের সামনে থেকেও বাসের পেছনের সারির টিকিট পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা। এদিকে মহাসড়কের অবস্থা নিয়ে কিছুটা শঙ্কিত বাস কর্তৃপক্ষ। অনলাইনের মাধ্যমে যদি করা হইতো তাহলে অনেকে বাসা থেকে টিকিটটা কাটতে পারতো, কষ্ট করে এত দূরে আসার লাগতো না। টিকিট খুব স্লোলি ওনারা দিচ্ছে, অনেকক্ষণ যাবত এখানে লাইনে দাঁড়ায় আছি। আমি টিকিট নিতে এসেছি কিন্তু এখানে মেয়েদের লাইন কোনো কিছু দেখছি না। রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। যদি রাস্তাঘাটের কাজ বন্ধ করে তাহলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। এবং 21 তারিখে আপনাদের মাধ্যমে দাবি 21 তারিখ হইতে ট্রাকগুলো বন্ধ করতে হবে। 25 জুন পর্যন্ত আগাম টিকিট দেয়া হলেও সোমবারই বাসের উল্লেখযোগ্য সংখ্যক টিকিট বিক্রি হয়ে যাবে বলেও জানিয়েছেন তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 22 জুনের টিকিট পেতে রাত থেকে শুরু হয়েছে প্রতীক্ষা, যদিও সকাল 8টা থেকে আগাম টিকিট দেয়া শুরু হবে। সোমবার সন্ধ্যা থেকে টিকিট প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। পুরুষ যাত্রীদের পাশাপাশি অনেক নারী যাত্রীদেরও টিকিটের জন্য অপেক্ষা করতে দেখা গেছে স্টেশনে। কাঙ্ক্ষিত টিকিট পাওয়া নিয়ে অনেকের মধ্যে সংশয় থাকলেও অধিকাংশ টিকিট পাবেন বলে প্রত্যাশা করেন। 12 জুন থেকে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন ক্রমান্বয়ে বিক্রি হবে আগামী 22, 23, 24 ও 25 জুনের টিকিট। এদিকে ঈদ ফেরত যাত্রীদের জন্য 19 জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। অনেক প্রত্যাশিত অগ্রিম টিকিট পাবো, এজন্য আমরা ইফতার করে আগে চলে এসেছি। 22 তারিখে আমার কোম্পানি ছুটিতে, 22 তারিখের টিকিট নেওয়ার জন্য রাত্রে আসছি। ট্রেনের টিকিটটা তো এখন সোনার হরিণ, সন্ধ্যার পরেই চলে আসছি। সারা রাত এখানে এখন দাঁড়ায় থাকবো, তারপরে টিকিট পাবো কিনা আল্লাহ খুদাই ভালো জানে। 1 থেকে আপনার 162 সিরিয়াল হয়েছে, এর মাঝখান থেকে আবার সামনে 5 থেকে 6 জন লোক গেছে, এখানে যাওয়ার আগে দাম সৃষ্টি করতেছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, শুনতে পাচ্ছি। শফিক, ঈদে বাড়ি ফেরা মানুষের যে আনন্দটা শুরু হয়, আসলে সেই আনন্দটা কিন্তু আমরা অর্থাৎ যাত্রীরা, ঘরমুখী যাত্রীরা যখন আপনার টিকিট কাটা শুরু করে, সেই টিকিট কাটা থেকে কিন্তু আসলে ঈদে ঘরমুখী মানুষের আনন্দটা শুরু হয়। যদিও আসলে আনন্দটা উপভোগ করার ক্ষেত্রে, অর্থাৎ এই টিকিট ক্রয় করতে গিয়ে কিন্তু আপনার যে ভোগান্তিটার মুখোমুখি হতে হয়, সেই ভোগান্তিটাকে কিন্তু যাত্রীরা আসলে অনেকেই বলছেন যে আসলে এটা ভোগান্তি বা দুর্ভোগ নয়, এটা আসলে আনন্দেরই একটা অংশ। কারণ এই দীর্ঘ 1 বছর পরে তারা প্রিয়জনদের সাথে, অর্থাৎ নারীর টানে যে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার পথে যেই টিকিট কিনতে গিয়ে যে ভোগান্তি পোহাতে হয়, সেটাকে আসলে তারা ভোগান্তি বলছেন না। যেমন কমলাপুর রেল স্টেশনে যে আপনি চিত্র দেখতে পাচ্ছেন যে অনেকে শুয়ে আছেন বা অনেকে বসে আছেন। আমরা অনেকের সাথে কথা বলছি কিছুক্ষণ আগে, যেমন একটা বিষয় যে তারা অনেকেই লুডো খেলছেন বা কেউ ভিডিও গেমস খেলছেন। আবার অনেকে দেখা গেছে যে অনেক স্টুডেন্টরা টিকিট কিনতে এসেছেন কমলাপুরে, তো তারা নিজেরা বই নিয়ে এসেছেন, যে এই অবসর সময়টা তারা বই পড়াশোনা করছেন। এই কমলাপুর যে রেল স্টেশনে একটা বিষয় যে 12 তারিখ অর্থাৎ সোমবার থেকে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই টিকিট বিক্রি কিন্তু আপনার সকাল 8টা থেকে শুরু হয়েছে। তো আজও কিন্তু এই যে সকাল 8টা থেকে আবার যে 13 তারিখ অর্থাৎ আজকে সকাল যে 8টায় টিকিট বিক্রি শুরু হবে, সেখানে কিন্তু সেই টিকিট বিক্রি শুরু লাইনের জন্যই কিন্তু তারা মূলত এখানে এসে অপেক্ষা করছেন। তো এই অপেক্ষাটা কিন্তু আসলে দুর্ভোগ বা কোনো ভোগান্তি নয়, এই অপেক্ষাটি কিন্তু আসলে আনন্দেরই একটি বহিঃপ্রকাশ বা আনন্দেরই একটি চিত্র। আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে টিকিট কিনতে, অর্থাৎ বাস স্টেশন বা কমলাপুর রেল স্টেশনে আসলে একটু ভোগান্তি হবে, সেটা স্বাভাবিক, কিন্তু তারা এটাকে ভোগান্তি বলে মনে করছেন না, তারা এটাকে আনন্দেরই একটা অংশ বলে মনে করছেন। টিকিটটা পাওয়াটাই হচ্ছে এখন মুখ্য বিষয়, যে তারা কখন টিকিট পাবেন এবং সেই টিকিট পেলেই তারা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। শফিক, এ ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। 23 জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দিয়ে 27 জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের দায়িত্বে থাকা সলিসিটর রঞ্জন কুমার স্বাক্ষরিত আলাদা 2টি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ ও অব্যাহতি দেওয়া হয়। এতদিন সরকারি অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন 94 জন। অব্যাহতি ও নিয়োগের ফলে এই সংখ্যা দাঁড়ালো 98 জনে। এছাড়া 2 জন অ্যাটর্নি জেনারেল, 46 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করে থাকেন। প্রস্তাবিত বাজেট সংশোধিত আকারে পাশ হওয়ার পর এই নিয়ে সমালোচনাকারীদের মুখ বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী নির্বাচনে কাউকে বাদ দিয়ে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার বুয়েটের অডিটোরিয়াম কমপ্লেক্সে ছাত্রলীগের বর্ধিত সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। বাজেট যখন সংশোধিত আকারে পাশ হবে তখন বিএনপির মুখ বন্ধ হয়ে যায়। তখন ঈদের পরে আন্দোলনের ইস্যু মাঠে মানা যায়। ঈদের পরে আন্দোলন করবে না, আন্দোলনের ডাক আছে না, কোন ঈদ, রোজার ঈদ না কোরবানির? উন্নয়নের নামে সরকার রাজধানীকে দুর্যোগের নগরীতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে সীমাহীন দুর্ভোগে নাকাল হয়ে পড়েছে রাজধানীবাসী। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। উন্নয়নের একটি নমুনা হচ্ছে রাজধানীর বেহাল রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই গোটা ঢাকা শহর যান চলাচল নিশ্চল ও নিস্তব্ধ হয়ে পড়ে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। এই পবিত্র রমজান মাসে এক অমানবিক দুঃসহ পরিস্থিতির মধ্যে বাস করছে ঢাকাবাসী। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির আকাশ ছোঁয়া মূল্য, অন্যদিকে আওয়ামী লীগের উন্নয়নের রোশনায়ে ঢাকা শহর এখন প্রকৃতপক্ষেই আরবান ডিজাস্টার। প্রবাসী সময় আরো থাকছে। উগ্রবাদী গোষ্ঠীকে সমর্থন দিতে কাতারকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলো। অভিযোগ দোহার উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতি পরিবর্তনের আহ্বান। এবং কার্ডিফে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। বুধবার প্রথম সেমিফাইনালের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে চালানো অভিযান রিভার্স সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রাতে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিসারুল আরিফ অভিযান সমাপ্ত ঘোষণা করেন। রাত 9:30টায় বাড়িটিতে প্রবেশ করে পুলিশ ও ঢাকা থেকে 6 সদস্যের বোমা নিষ্ক্রিয়কারী দল। এ সময় বাড়িটি থেকে ব্রিফকেস সহ 2 লাখ টাকা, জঙ্গিবাদী বই, 2টি মোটরসাইকেল, 5টি মোবাইল, একটি ল্যাপটপ, 3টি সুইসাইডাল ভেস্ট, 5 রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাত 11:30টার সময় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। রোববার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে পুলিশ। এ সময় নব্য জেএমবির 3 সদস্য ইব্রাহিম, ইসরাফিল ও রবিউলকে আটক করা হয়। উদ্ধার করা হয় 2টি সুইসাইডাল ভেস্ট, 5 রাউন্ড গুলি ও একটি পিস্তল। সোমবার ভোরে বাড়ি থেকে থাকা 4 শিশু সহ 9 জন আত্মসমর্পণ করে। ফিজিক্যাল এভিডেন্স যেগুলো পেয়েছি এবং যেই ভেস্ট তারা কনসিল করে রেখেছিল, এখান থেকে তো ধারণা করা যাচ্ছে যে তারা মোটামুটি ভালো মাপেরই জঙ্গি সংগঠনের সাথে জড়িত। নরসিংদীতে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শিবপুরের ঘাসির দিয়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির প্রাইভেট কারে রাজধানীর উত্তরায় নিজ বাসায় ফিরছিলেন। ঘাসির দিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট মিক্সচার ট্রাকের সঙ্গে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গুরুতর আহত অবস্থায় প্রাইভেট কার চালক ওয়ারিশকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 2 জন মারা গেছে। গাড়ি দুইটি জব্দ আছে। গাড়ির চালক, মিক্সিং মেশিন গাড়ির চালক পলাতক। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবার প্রবাসের কয়েকটি খবর। ঈদকে সামনে রেখে কলকাতায় বাংলাদেশি ক্রেতাদের ভিড় বাড়ছে। বাংলাদেশি ক্রেতাদের কথা মাথায় রেখে কলকাতার নিউ মার্কেটে এলাকায় বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যর রিপোর্ট। কলকাতার নিউ মার্কেটে সারা বছরই বাংলাদেশি ক্রেতাদের নজরকাড়া উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে বছরের অন্য সময়ের তুলনায় ঈদ উল ফিতরের সময়টাতে বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি রেকর্ড ছাড়িয়ে যায়।
শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবির চাহিদা বেশি বলে জানালেন বিক্রেতারা। বিভিন্ন দোকানে দেওয়া হয়েছে মূল্যহ্রাস। সালোয়ার কামিজগুলো আপনার হ্যান্ডওয়ার্কগুলো এখন বেশি চলছে, জর্জেটের উপরে হাতের কাজ করা ওইগুলো বেশি চলছে। রেঞ্জ সব স্টার্ট হচ্ছে যেমন 2500, 3000 থেকে 15-20,000 পর্যন্ত বিক্রি অনেক ভালো আছে। ক্রেতারা জানালেন ডিজাইনের বৈচিত্র্য থাকায় কলকাতায় কেনাকাটা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে অভিযোগ তাদের। বাংলাদেশ থেকে এখানে দামগুলো মোটামুটি একটা রিজনেবলের মধ্যে আছে। ড্রেসের যে সাইজগুলো ওখানে ঠিকমতো পাওয়া যায় না, এখানে অনেক ভালো ভালো পাওয়া যায়, ভ্যারাইটিস আছে। কালেকশন ভালো, ওনাদের দাম রিজনেবল, ওনাদের বিহেভ ভালো, সবকিছু মিলেই আমার এখানে আসা। সবার জন্য শপিং করতে এসেছি, তো যা দেখে মনে হচ্ছে কিন্তু দাম কিন্তু অনেক বেড়ে গেছে। আমি ভেবেছিলাম যে অনেক কম হবে, কিন্তু দাম কিন্তু বেশি। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতিতে বিকিনি ভালো হবে বলে প্রত্যাশা কলকাতার দোকানীদের। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশের দায়ে 10 বাংলাদেশি নাগরিককে 14 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা ভারতে অবস্থানরত স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিল বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের সবাই নারী ও শিশু। সোমবার সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগরে নির্মাণ গ্রামে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। স্বরূপনগর থানার পুলিশ জানায়, সোমবার সকালে এলাকায় ওই 10 জনের চলাফেরা তাদের সন্দেহ হয়। পুলিশ তাদের তাৎক্ষণিকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করলে গ্রেপ্তারকৃতরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে পরিচয় দেন। পরে বিকেলে ওই 10 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে 14 দিনের কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। সস্তা পরিশ্রমের কারণে নিয়োগদাতারা অবৈধ অভিবাসীদের নিয়োগ দানে বেশি আগ্রহী বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক দাতু সেরি মুস্তাফার আলী। অবৈধ অভিবাসীদেরকে আশ্রয় এবং নিয়োগ দেওয়ার অপরাধে চলতি বছরের জানুয়ারি থেকে 1 জুন পর্যন্ত 566 জন নিয়োগদাতাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার গণমাধ্যমে তিনি বলেন, বেশিরভাগ অবৈধ অভিবাসী বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার। এদের সংখ্যা যথাক্রমে 4056 জন এবং 7490 জন। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে এ পর্যন্ত 19,968 জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। এ সময় 30 জনের মধ্যে অস্থায়ী এনফোর্সমেন্ট কার্ড প্রক্রিয়ার মাধ্যমে অবৈধবাসীদের নিবন্ধন করিয়ে নেয়ার জন্য নিয়োগদাতাদের পরামর্শ দিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। অন্যথায় 1 জুলাই থেকে কঠোর অভিযানের হুঁশিয়ারি দেন তিনি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ইমেইল যোগাযোগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে লেখা বিচার বিভাগের চিঠির উত্তর দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ক্লাসিফাইড তথ্য আদান প্রদানে হিলারি ইমেইলের অপব্যবহারের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ব্যক্তিগত ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেন সিনেট জুডিশিয়াল কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তদন্ত বন্ধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করেছিল বলে সম্প্রতি অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে ইউনুসের বিরুদ্ধে তদন্ত আটকাতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার পররাষ্ট্রমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি পাঠান সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক এর উদ্যোগে ইফতার মাহফিল ও কিরাত প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রবাসী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান। ইফতার মাহফিলে অংশ নেন সংগঠনের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান MA আজিজ সহ সাবেক ও বর্তমান নেতারা। প্রবাসী বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ ও ভাবমূর্তি উজ্জ্বল করতে একযোগে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। এরপর জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ প্রবাসীদের মঙ্গল কামনা করে দোয়া প্রার্থনা করেন। দুঃখিত, আমরা আপনাদের ক্ষতি ঘটাবো না। আমাদের
কুমিল্লা প্রবাসী পরিষদের উদ্যোগে কুয়েতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর কুয়েত সিটির এক রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি আতাউল গনি মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন সেলিম এবং আলী আব্দুল ওয়াহিদের যৌথ পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, বাংলাদেশ কমিউনিটি সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি সহ সংগঠনের নেতারা। কুয়েতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। কুয়েতের খাইতানের একটি রেস্তোরাঁয় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জিন্না খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, বিশেষ অতিথি বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মোকাই আলী, কমিউনিটি সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, ইঞ্জিনিয়ার মোশাহিদ সহ বিভিন্ন সংগঠনের প্রবাসী বাঙালিরা। প্রবাসী বাংলাদেশিদের গঠিত সামাজিক সংগঠন ইন্টিগ্রেটেড ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে সৌদি আরবে ইফতার মাহফিল হয়েছে। সংগঠনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শিবলুর সভাপতিত্বে ডিএমডি মশিউর রহমান সাজুর পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান নূর নবী, এমডি শফিকুল আলম বাহার, ফাইন্যান্স ডিরেক্টর বেলায়েত হোসেন, অর্গানাইজিং ডাইরেক্টর জামাল চৌধুরী সহ সংগঠনের নেতারা। সৌদি আরবের রিয়াদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রধান সমন্বয়কারী বিজ্ঞানী ডক্টর রেজাউল করিমের সভাপতিত্বে এবং হেলাল উদ্দিন ফিরোজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। সবাই বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার শাহ আল চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী আফসারুল আলম, অধ্যাপক ওয়াহিদুল করিম, রফিকুল হায়দার সহ অনেকে। এ সময় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের নাগরিক ছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং শারজাহ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শারজায় স্থানীয় হোটেল জিএম জাইগারদিরের সঞ্চালনায় শারজাহ আওয়ামী লীগের বাবু রাখাল কুমার গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ আল মামুন সরকার। এ সময় তিনি সংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র রমজানে গরিবদের মাঝে যার যার সামর্থ্য অনুযায়ী ইফতার বিতরণ সহ নানাভাবে সহায়তার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাক্তার সৈয়দ নূর মোহাম্মদ, আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা সৈয়দ আব্দুল্লাহ আহাদ সহ অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ফ্রান্সের সুন্দরবন কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার প্যারিসের স্থানীয় রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ফ্রান্সে বসবাসরত সুন্দরবন এলাকার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই ইফতার মাহফিলে যোগ দেন। সংগঠনের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল ব্যাপারীর পরিচালনায় এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কায়েস, ফ্রান্স বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি সহ অনেকে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি। রোববার কাতারের রাজধানী দোহার স্থানীয় রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি EM আকাশ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মানিক হোসেন, আমিনুল হক, ইউসুফ পাটোয়ারি প্রমুখ। এ সময় কাতারের বর্তমান পরিস্থিতি বাংলাদেশি প্রবাসীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তারা। দেশের বাইরের খবর।
2013 সালে যুক্তরাষ্ট্রের অনুরোধেই দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খুলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল বলে দাবি করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টার অভিযোগ, উগ্রবাদী ওই গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট এবং কয়েকটি আরব দেশ কাতারের উপর চাপ প্রয়োগ করেছিল। এদিকে চলমান সংকটের কারণে অর্থনৈতিকভাবে কাতার ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব প্রতিবেশী দেশগুলোর উপরও পড়বে বলে মনে করেন দেশটির অর্থমন্ত্রী। কাতারের সঙ্গে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক টানাপোড়েনের 8 দিন পার হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং পরিস্থিতি আরও জটিল হবারই লক্ষণ দেখা যাচ্ছে। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসবাদ দমন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মুস্তাক আল কাতানি জানান, উপসাগরীয় দেশগুলোর কর্তৃত্ববাদী নীতির কাছে কাতার কখনোই মাথা নত করবে না। সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ তুলে সৌদি আরব সহ কয়েকটি দেশ যে পদক্ষেপ নিয়েছে তার আসল উদ্দেশ্য কাতারকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে সরে এসে তাদের লেজুর বৃত্তিতে বাধ্য করা। চলমান সংকটে কাতার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রতিপক্ষ দেশগুলো একই রকম আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদি। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইমাদি বলেন, দেশের নাগরিকদের সকল সুবিধা অব্যাহত রাখতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে কাতার। কাতার বাণিজ্যের জন্য খুবই উপযুক্ত একটি দেশ। আমরা অর্থনৈতিকভাবে এই অঞ্চলে অন্য দেশগুলোর চেয়ে অনেক এগিয়ে আছি। অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বর্তমানের চেয়ে 250% বাড়ানোর লক্ষ্যে আমরা বিনিয়োগ শুরু করেছি। সৌদি আরব সহ কয়েকটি দেশ কাতারের রপ্তানি বন্ধ করে দেয়। ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি শুরু করেছে দোহা। খাদ্য সংকট সমাধানে এরই মধ্যে 5টি বিমানে করে সেখানে খাবার পাঠিয়েছে ইরান। আমরা আজারবাইজান, উজবেকিস্তান এবং ইউক্রেন থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু করেছি। আগামী সপ্তাহে আরো কয়েকটি দেশ থেকে খাবার সহ বিভিন্ন পণ্য আমদানি করা হবে। এদিকে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে সম্পর্ক ছিন্নকারী আরব দেশগুলোর সাথে আলোচনায় কাতার রাজি বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কুয়েত। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর, দারুণ সম্ভাবনা জাগিয়েও পারল না শ্রীলঙ্কা। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে পাকিস্তানকে 3 উইকেটের জয় উপহার দিল অধিনায়ক সরফরাজ আহমেদ। আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে 236 রান করে লঙ্কানরা। জবাবে 31 বল বাকি থাকতে দারুণ জয় পায় শ্রীলঙ্কা। কার্ডিফে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। দলীয় 26 রানে ফেরেন ওপেনার গুনাথিলাকা। এরপর ডিকওয়েলা এবং বেন্ডিসের ব্যাটে বড় সংগ্রহের আভাস দিচ্ছিল শ্রীলঙ্কা, কিন্তু ডিকওয়েলা 73 রানে আউট হয়ে চাপে পড়ে যায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা, তাই শেষ পর্যন্ত অধিনায়ক ম্যাথুসের 39, গুণারত্নের 27 এবং লাকমানের 26 রানে চড়ে 236 রানের মাঝারি পুঁজি পায় লঙ্কানরা। জবাব দিতে নেমে দারুণ শুরু করে পাকিস্তান। উদ্বোধনী জুটি ওঠে 74 রান। এরপর ফাখার জামানের ব্যাটিংয়ে বেশ সহজ মনে হচ্ছিল পাকিস্তানের জয়, কিন্তু হঠাৎই ধস নামে তাদের ব্যাটিং লাইন আপে। দলীয় 162 রানে 7 উইকেট হারালে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে যায় তারা। কিন্তু লঙ্কান ফিল্ডারদের একাধিক ক্যাচ ফেলার সুযোগে অধিনায়ক সরফরাজ 61 এবং মোহাম্মদ আমিরের 28 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আরো খবর, সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে এজবাস্টনের ভেন্যু। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এখানেই 341 রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তাই এখানকার উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় খুব একটা অসুবিধায় পড়তে হবে না বলে মনে করেন টাইগার পেসার শফিউল ইসলাম। এই ভেন্যুতে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, যা মানে পাকিস্তানের সাথে খুব ভালো হয়েছে। তো আমরা ওই তো বললাম মানে সব মাটি তো একই টাইপের, সিমেলা ওয়েদার একই। তো আমরা যেভাবে ক্রিকেট খেলে আসছি ওইভাবে যে ক্রিকেট খেলে আসতে হয় তাহলে ভালো কিছু হয়। প্রেশার নাই না বললেও না, আবার আছে যেহেতু ভালো করতেছি, ভালো সবার প্রত্যাশা যে ভালো কিছু করা। তো যদি সেমিফাইনালে ভালো কিছু করে ফাইনাল খেলতে পারে আরো ভালো লাগবে। অবশ্যই ইন্ডিয়া অনেক ভালো টিম, তো আমরা যদি আমাদের 100% দিতে পারি অবশ্যই চান্স থাকবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশজুড়ে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ। কক্সবাজার ও পতেঙ্গার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। 3 নম্বর সতর্কতা। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা।
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, আজও রাতভর অপেক্ষা। মঙ্গলবার দেওয়া হবে 22 জুনের টিকিট। বৃষ্টি উপেক্ষা করেই বাসের কাউন্টারে ভিড়। রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত, 3 জঙ্গি আটক। নারী ও শিশুসহ 9 জনের আত্মসমর্পণ। সুইসাইডাল ভেস্ট, পিস্তল ও গুলি উদ্ধার। ঢাকায় 690 জেএমবি গ্রেফতার। এবং বিদেশ থেকে আপাতত 10 লাখ টন চাল আমদানি করা হচ্ছে। 4 লাখ টন আছে পাইপলাইনে, প্রয়োজনে আরও আমদানি, জানালেন খাদ্যমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।